দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে অনলাইন জীবনবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে পড়াশুনো করব, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। দেখো, আমরা সবাই অর্থাৎ আমরা জীবেরা পরিবেশ থেকে কিছু মৌলকে পুষ্টি উপাদান রূপে গ্রহণ করি। এই মৌলগুলি জীবের রেচন বা বর্জ্য পদার্থের সঙ্গে বা জীবের মৃত্যুর পর আবার পরিবেশে ফিরে আসে। এই মৌলগুলিকে বলা হয় পরিপোষক, এবং এই মৌলগুলির এই যে পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ এবং জীবদেহ থেকে পরিবেশে আবার মুক্ত হওয়া যে চক্রাকার পদ্ধতিতে ঘটে, তাকে বলা হয় পরিপোষক চক্র। এই নাইট্রোজেন চক্রও কিন্তু এক ধরনের পরিপোষক চক্র, কারণ নাইট্রোজেন মৌলটা আমাদের একান্তই প্রয়োজনীয়, কারণ জীবদেহের কলা, কোষ, অঙ্গ ইত্যাদি গঠনের জন্য প্রোটিনের একান্ত দরকার, আর এই প্রোটিনের গঠনগত উপাদান হচ্ছে নাইট্রোজেন। বাতাসে এই নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%। এছাড়াও মাটিতে নাইট্রোজেন, নাইট্রাইট, নাইট্রেট ইত্যাদি যৌগরূপে থাকে। তো এই নাইট্রোজেন চক্র কিভাবে সংগঠিত হয় সেটা আজকে আমরা জানব। দেখো, নাইট্রোজেন চক্রকে যদি আমরা পর্যায় হিসেবে ভাগ করি, এটি 4টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ, একটা হচ্ছে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, একটা হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ, এবং পরবর্তীটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ আবার 3টে ধাপে ঘটতে পারে। একটা হচ্ছে 3টে ধাপে নয়, তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ, একটা হচ্ছে জীবজ আবদ্ধকরণ, একটা শিল্পজাত আবদ্ধকরণ। প্রাকৃতিক আবদ্ধকরণ কি? এই যে বজ্রপাত, অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক যে ঘটনাগুলি ঘটে, এই সময় কি হয়, এই বাতাসের নাইট্রোজেন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রিক অ্যাসিড আবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাই অক্সাইড যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মাটিতে যে মৌলগুলো থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতব মৌলগুলির সঙ্গে বিক্রিয়া করে ধাতব নাইট্রাইট বা নাইট্রেট লবণ তৈরি করে এগুলি মাটিতে আবদ্ধ হয়। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু নাইট্রোজেনটা ধাতব নাইট্রাইট বা ধাতব নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হয়। এবং দেখো, এই যে পরবর্তী পর্যায়ে আমি লিখেছি মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। উদ্ভিদ কী করে? মূলরোম দ্বারা মূলরোমের সাহায্যে জল এবং খনিজ লবণ গ্রহণ করে। ওই খনিজ লবণ রূপে কিন্তু এই ধাতব নাইট্রাইট বা নাইট্রেটগুলো উদ্ভিদ দেহে প্রবেশ করে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করছে। এটা আমরা পরে আসছি। এবার হচ্ছে দেখো, জীবজ আবদ্ধকরণ কীভাবে হয়? একটা হচ্ছে স্বাধীনজীবী অণুজীব দ্বারা, একটা মিথজীবী অণুজীব দ্বারা। স্বাধীনজীবী অণুজীব দ্বারা কীভাবে হয় তোমরা সবাই জানো, যে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টার, এই যে ব্যাকটেরিয়াগুলো, এই যে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টার বা নীলাভ সবুজ শৈবাল, নস্টক, অ্যানাবিনা, এরা কী করে? সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, নাইট্রোজেন শোষণ করতে পারে। এই জীবগুলোর মৃত্যুর পর কিন্তু সেই নাইট্রোজেন আবার মাটিতে মুক্ত হয়। আচ্ছা, মিথজীবী অণুজীব দ্বারা, মিথজীবী কাদের বলি আমরা? যেমন ধরো, এই যে শিম্বগোত্রীয় বা ডাল জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে কী থাকে? রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম কী করে? বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদকে নিজের কিছুটা কাজে লাগায় এবং উদ্ভিদকে কিছুটা দেয়, কারণ উদ্ভিদ কিন্তু সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে না। আবার এই ব্যাকটেরিয়াগুলো লেগ হিমোগ্লোবিন নামে একরকম প্রোটিন রঙ্গক তৈরি করে। ঠিক আছে? এই লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়াকে অক্সিজেন সরবরাহ করে। এই লেগ হিমোগ্লোবিনও তো আসলে এক ধরনের প্রোটিন, আর প্রোটিনের গঠনগত উপাদান কিন্তু নাইট্রোজেন। তাহলে এই যে শিম্বগোত্রীয় উদ্ভিদ যারা মিথজীবী অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন করে, হ্যাঁ, তারা কি করে? এই উদ্ভিদগুলোর এবং এই
ব্যাকটেরিয়াগুলো এদের মৃত্যুর পর আবার কিন্তু নাইট্রোজেনটা মাটিতে মুক্ত হয়। তাহলে এভাবেও কিন্তু জীবজ নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হচ্ছে। ঠিক আছে। আর শিল্পজাত আবদ্ধকরণ কি? বিভিন্ন কলকারখানায় নাইট্রোজেন ঘটিত সার উৎপন্ন হয়। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়েছি আমি, এটা হচ্ছে হ্যাবার-বস পদ্ধতি। হ্যাবার-বস পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন মিশালে এবং 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এবং 35 থেকে 100 মেগাপাস্কাল চাপে রাখলে কি তৈরি হয়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিশ্রিত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে এই যে অ্যামোনিয়া সার উৎপন্ন হলো, এই সার মাটিতে প্রয়োগ করা হয়। ফলে এভাবেও কিন্তু শিল্পজাতভাবেও কিন্তু মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে। ঠিক আছে, শিল্পজাত নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে। তাহলে এই ছিল আমাদের নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ মানে পরিবেশের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হওয়া। পরিবেশের নাইট্রোজেন মাটিতে স্থিত হওয়া বা আবদ্ধ হওয়া হচ্ছে 3 রকমভাবে ঘটতে পারে। একটা প্রাকৃতিক আবদ্ধকরণ, একটা জীবজ আবদ্ধকরণ, একটা হচ্ছে শিল্পজাত আবদ্ধকরণ। এবার চলে আসি আমরা মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। এই যে বললাম মাটিতে এই যে নাইট্রোজেনগুলো আবদ্ধ হলো, এবার উদ্ভিদ কি করে? উদ্ভিদ মূলরম দ্বারা জল এবং খনিজ লবণ শোষণ করে। ওই যে খনিজ লবণ উদ্ভিদ দেহে ঢুকছে, সেগুলো তো এই ধাতব নাইট্রাইট বা ধাতব নাইট্রেট রূপেও ঢুকছে। তাহলে এইভাবে কিন্তু উদ্ভিদ নাইট্রোজেনকে নিজ দেহে প্রবেশ করাচ্ছে এবং উদ্ভিদকে খাচ্ছে তৃণভোজী প্রাণীরা। সেই নাইট্রোজেনটা উদ্ভিদের দেহে, এই উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে যাচ্ছে পরিপোষক রূপে। তৃণভোজী প্রাণীদের খাচ্ছে মাংসাশী প্রাণীরা। এইভাবে কিন্তু উদ্ভিদ থেকে সমগ্র প্রাণী দেহে খাদ্য-খাদক সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে, নাইট্রোজেন কিন্তু প্রবেশ করছে। এবার 3 নম্বরে আমরা চলে আসি জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। এবার এই যে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীরা নাইট্রোজেনটাকে নিজের শরীরে প্রবেশ করালো পরিপোষক হিসাবে। এবার এদের রেচন বা বর্জ্যরূপে কিন্তু নাইট্রোজেন কিন্তু পরিবেশে বা মাটিতে মুক্ত হয়। আবার এই সব উদ্ভিদ এবং প্রাণীরা এদের মৃত্যুর পরেও কিন্তু নাইট্রোজেন পরিবেশে বা মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ ঘটে। আচ্ছা, এই নাইট্রোজেন জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ আবার 2টো পর্যায়ে হয়। একটা কি? অ্যামোনিফিকেশন, একটা হচ্ছে নাইট্রিফিকেশন। ঠিক আছে। এই যে অ্যামোনিফিকেশনটা কি? উদ্ভিদ ও প্রাণীর যে মৃতদেহ বা নাইট্রোজেনযুক্ত বর্জ্যবস্তু বা রেচন বস্তু, একে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ারা অ্যামোনিয়ায় পরিণত করে। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। ঠিক আছে। এরকম আরও অনেক ব্যাকটেরিয়া আছে যারা উদ্ভিদ বা প্রাণীদের বর্জ্যবস্তু বা তাদের মৃত পচাগলা দেহ থেকে অ্যামোনিয়াকে মুক্ত করে বা সেই বর্জ্যবস্তুকে অ্যামোনিয়ায় পরিণত করে হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে। উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। 2 নম্বর স্টেপ কি? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন হচ্ছে এই যে অ্যামোনিয়া বর্জ্যবস্তু থেকে অ্যামোনিয়া মুক্ত হলো, এই অ্যামোনিয়াকে আবার প্রথমে নাইট্রাইটে রূপান্তরিত করে হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। তারপর এই নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে হচ্ছে নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া। ঠিক আছে। তাহলে প্রথমে উদ্ভিদ বা প্রাণীদের মৃতদেহ অথবা নাইট্রোজেনযুক্ত বর্জ্যবস্তু থেকে অ্যামোনিয়া তৈরি হয়, তাকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়া তৈরি করে এবং অ্যামোনিয়া থেকে নাইট্রিফিকেশান 2টো স্টেপে ঘটে। একটা হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হয়, একটা হচ্ছে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হয়। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, আর নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করে হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই যে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ 2টো পর্যায় হলো। একটা হচ্ছে অ্যামোনিফিকেশান, একটা হচ্ছে নাইট্রিফিকেশান। তাহলে মাটিতে কিন্তু নাইট্রাইট বা নাইট্রেট যৌগরূপে নাইট্রোজেন কিন্তু আবার আবদ্ধ হলো বা পুনঃপ্রবেশ করলো। ঠিক আছে। এইবার এই মাটিতে আবদ্ধ যে নাইট্রাইট বা নাইট্রেট যৌগ বা নাইট্রোজেন ঘটিত যৌগ, সেখান থেকে নাইট্রোজেন থাকে পরিবেশে মুক্ত করতে হবে। সেই পরিবেশে নাইট্রোজেনকে মুক্ত করে কে? এই ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে
ডিনাইট্রিফিক্যান্স ব্যাকটেরিয়ারা। উদাহরণ কি? সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স বা থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। ঠিক আছে, এরা কি করে? ওই নাইট্রাইট বা নাইট্রেট জাতীয় যৌগ থেকে নাইট্রোজেনটাকে পরিবেশে ফিরিয়ে দেয়, বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। সেই নাইট্রোজেনকে আবার দেখো ওই প্রাকৃতিক ঘটনা অগ্নুৎপাত বজ্রপাতের সময় ওই বায়ুমণ্ডলের নাইট্রোজেন আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, আবার নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবার নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে, আবার নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়, HNO2 HNO3 তৈরি করে। সেই HNO3 মাটিতে পড়লে সেটা কিন্তু মাটির ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতব মৌলের সঙ্গে যুক্ত হয়ে ধাতব নাইট্রাইট, ধাতব নাইট্রেট লবণ তৈরি করে। এইভাবে আবার সেটা উদ্ভিদের মূলরোম দ্বারা উদ্ভিদ দেহে প্রবেশ করে এবং সেখান থেকে জলের সাথে খনিজ লবণ রূপে প্রবেশ করে এবং সেখান থেকে উদ্ভিদ পুষ্টি ঘটায় এবং উদ্ভিদের থেকে তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণী হয়, উদ্ভিদ থেকে প্রাণী দেহে যায়, আবার সেটা প্রাণী এবং উদ্ভিদের বর্জ্য পদার্থ রূপে মাটিতে আসে, আবার অ্যামোনিফিকেশন, আবার নাইট্রিফিকেশন হয়, আবার ডিনাইট্রিফিকেশন হয়, আবার নাইট্রোজেন বায়ুমণ্ডলে মুক্ত হয়। তাহলে এইভাবে যে চক্রাকার পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে মুক্ত হচ্ছে বা আবর্তিত হচ্ছে, এই আবর্তন বা চক্রকেই বলা হয় নাইট্রোজেন চক্র। তো চলো এবার একটু তোমাদের যদি পরীক্ষায় শব্দচিত্র বা রেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করতে বলে, সেটা কি করে করব আমরা দেখব। তার আগে হচ্ছে এটা বলে নিই যে তোমাদের এই যে নাইট্রোজেন চক্রটা যেটা পড়ালাম, এটা তো আমি একটা ছকের সাহায্যে পুরোটা বুঝিয়ে দিলাম। যদি পরীক্ষায় লিখতে আসে, আমি যেগুলো বললাম বা যেগুলো এখানে বুঝিয়ে দিলাম সেগুলোই কিন্তু তোমাদের 2 লাইন 3 লাইন করে ব্যাখ্যা করে একটু লিখতে হবে। এই ছকটা তোমরা মনে রাখবে, তাহলে সবটাই লিখতে পারবে। দেখো আমি নাইট্রোজেন চক্রের গুরুত্বও কিন্তু বলে দিলাম যে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে এবং আমাদের জীবদেহের যে প্রোটিনের মূল গঠনগত উপাদান সেটা কিন্তু অর্থাৎ নাইট্রোজেন, সেটা কিন্তু এই নাইট্রোজেন চক্রের মাধ্যমেই জীবদেহে পরিবাহিত হয়। তো চলো এবার আমরা একটু তোমাদের বই থেকে একটু ছকটা একটু দেখি। দেখো এই যে ছকটা আছে, এই ছকটাই কিন্তু তোমাদের যদি শব্দচিত্রের সাহায্যে লিখতে বলে এই ছকটাই কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, দেখো এই যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন 78.09%, এটা প্রথমে কি হচ্ছে? নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে। কীভাবে? দেখো প্রাকৃতিক আবদ্ধকরণ, শিল্পজাত আবদ্ধকরণ আর জীবজ আবদ্ধকরণ, দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এবার দেখো এই যে নাইট্রেট, মৃত্তিকার নাইট্রেট মানে মাটিতে নাইট্রেট আসছে এই যে প্রাকৃতিক আবদ্ধকরণের মাধ্যমে, শিল্পজাত আবদ্ধকরণের মাধ্যমে, আবার জীবজ আবদ্ধকরণের মাধ্যমে। এই মাটির নাইট্রোজেনকে গ্রহণ করছে কে? উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে। উদ্ভিদকে খাচ্ছে কে? প্রাণীজ প্রোটিন হিসাবে প্রাণীর শরীরে যাচ্ছে। এবার দেখো এখানে কি হচ্ছে? এই যে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ রেচন বস্তু, দেখো উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ রেচন বস্তু থেকে আবার মাটিতে আসছে। এবার মাটিতে হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা বিয়োজন ঘটছে। কীভাবে? প্রথমে নাইট্রোজেনটা অ্যামোনিয়ায় বর্জ্যবস্তুটা অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে, সেখান থেকে নাইট্রিফিকেশন হয়ে নাইট্রাইট হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে আবার নাইট্রিফিকেশন হয়ে আবার নাইট্রেট হচ্ছে। আবার এই নাইট্রেট দেখো ডিনাইট্রিফিকেশন হয়ে নাইট্রোজেনের মুক্তি ঘটাচ্ছে। এই দেখো এই যে উদ্ভিদ বা প্রাণীর যে বর্জ্য পদার্থ সেটা তো অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছিল অ্যামোনিফিকেশন দ্বারা। সেই অ্যামোনিয়াম আয়ন দেখো আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাইট যৌগ তৈরি করছে। ঠিক আছে, এবার নাইট্রাইট থেকে আবার নাইট্রেট যৌগ উৎপন্ন হচ্ছে। আবার দেখো এই নাইট্রেট কিন্তু ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে দেখো এই যে এই নাইট্রেট কিন্তু আবার নাইট্রাইট হয়ে নাইট্রিক অক্সাইড হয়ে নাইট্রাস অক্সাইড হয়ে N2 উৎপন্ন হচ্ছে এবং সেটা বাতাসে মুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি রেখাচিত্র দেয়, তাহলে এই রেখাচিত্র বা শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করতে বলে তাহলে কিন্তু এটা দিতে হবে। আর আমি তোমাদের যে ছকটা বোঝালাম এই ছকটা পুরোটা মনে রাখবে, দরকার হয় তোমরা লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমরা এটা ভিডিওটা দেখে বুঝে এই ছকটা কিন্তু নিজেরা লিখে প্র্যাকটিস রাখবে। যদি এই ছকটা মনে রাখতে পারো, আর গুরুত্ব তো তোমরা জানোই, তাহলে
তাহলে কিন্তু তোমাদের যে কোনো বড় প্রশ্ন ছোট প্রশ্ন দিলে তোমরা কিন্তু লিখে দিতে পারবে, লিখে সুন্দর করে লিখে ব্যাখ্যা করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটায় লাইক করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিকের উপর আলোচনা করব। ঠিক আছে, তাহলে থাক আজকে এই পর্যন্ত।